নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের তক্ক যুক্তি গপ্পে। আজকের তক্ক যুক্তি গপ্পে সম্মানিত অতিথিরা আমাদের সাথে আছেন এবং আজকে আলোচনা করব আমরা বিশেষ বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য ভাবে আপনারা জেনে গেছেন বিষয়টি, যে রাজ্যের যে রাজপথ জাতীয় সড়ক যেটা অবরোধ করা হয়েছিল আইপিএফটি ত্রিপুরা লেন যারা দাবি করছেন ওনাদের দ্বারা, আজকে 11 দিনের মাথায় 11টা রাত পেরোবার পর আজকে এই অবরোধ মুক্ত হলো সেই রাজপথ। পাশাপাশি অবরোধ মুক্ত হলো রাজ্য, স্বস্তি ফিরে এসেছে রাজ্যে। পাশাপাশি এখন বর্তমান সময়ে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেবে, এটাই এখন বড় প্রশ্ন। কেননা আইপিএফটির এই 11 দিন বন্ধ, রাস্তা অবরোধ কিন্তু রাজ্য রাজনীতিতে অনেক কিছু সৃষ্টি করে দিয়েছে। শুধু পাহাড় না, সেটা এখন সমতলেও আছড়ে পড়েছে। সেই সুর কিন্তু বেজে উঠেছে দামালি রাজ্য রাজনীতির যে অন্তঃসারের ভিতরে, সেটা বেজে উঠেছে। এই নিয়ে রাজ্য রাজনীতি কোন দিকে যাবে, এই অবরোধ ওঠার পর এই নিয়ে আলোচনা করব। আছেন সম্মানিত অতিথিরা। একেবারে ডান দিক থেকে আছেন বিমল চাকমা, স্বাগত জানাচ্ছি বিমল বাবু। উনি হচ্ছেন বিজেপি জনজাতি মোর্চা থেকে আছেন রাজেশ্বর দেববর্মা, স্বাগত জানাচ্ছি রাজেশ্বর বাবু। উনি আইপিএফটি ত্রিপুরাহা যারা দাবি করেন ওনার প্রতিনিধিত্ব করছেন এবং আজকে প্রথমবার আমরা এই তক্ক যুক্তি গপ্পে ওনাদের দুজনকে পেয়েছি। পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সুশোভন দত্ত মজুমদার, উনি শাসক দল অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে, উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছবেন। আর আশা করব যে আমরা এই বিষয়টা শুরুর মধ্যে তাড়াতাড়ি এসে পড়বেন। তবে যে বিষয়ে আমরা আলোচনা করছি, অবরোধ মুক্ত রাজপথ, অবরোধ মুক্ত রাজ্য, স্বস্তি ফিরেছে রাজ্যে। কিন্তু এই অবরোধ মুক্ত হওয়ার পর রাজ্য রাজনীতি কোন দিকে? প্রথমে যাব বিমল বাবুর কাছে, যিনি বিজেপি দল থেকে আসছেন। বিমল বাবু, বিষয়টা বুঝবো যে আজকে যে অবরোধ মুক্ত হলো এনসি দেববর্মা গোষ্ঠী, যারা আইপিএফটির এনসি দেববর্মা স্যার ওনারা যারা আছেন, ওনারা অবরোধ করলেন এবং এটা তুলেও নিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেউ বলছে, যেমন শাসক দল বলছে, শাসক দল এটা 144 দ্বারা জারি করে ওখান থেকে উঠিয়ে দিয়েছে, অর্থাৎ কার্যকরী ভূমিকা নিয়েছে শাসক দল। আর আপনারা বলছেন আপনারা রাজ্যপালের সম্মুখে যাওয়ার পর রাজ্যপাল দিয়ে অবরোধ, এই যে মুখ্যমন্ত্রী অবরোধ করার পর এরপর রাজ্যপাল থ্রো শেষে কেন্দ্র সরকারের হস্তক্ষেপে এটা হলো। বিষয়টা কি? শাসক দল বলছে ওনারা তুলে দিচ্ছেন, আপনারা বলছেন আপনারা সেখানে যুক্ত হয়ে চেষ্টা করে আজকে রাজ্যকে অবরোধ মুক্ত করলেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, আর শাসক দল যেটা বলছে সেটা কি? এখানে তারা অবরোধ আরম্ভ করেছিল গত 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে তাদের কোনো খবরই নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর এখানে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেই। একটা জীবন রেখা, একটা জাতীয় সড়ক, সেটা আমাদের জীবন রেখা, একটা আপনার রেল লাইন অবরোধ করা হলো, প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলো না, কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। আপনাদের বিভিন্ন এই যে টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, এনসি দেববর্মা নিজে বলছেন, আমাকে যদি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে বা ওই কী বলে ব্যবস্থা গ্রহণ করে, আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলব না, আমরা প্রত্যাহার করে নেব, আমরা মানব সরকারের পদক্ষেপ। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিজেপি দলের তরফ থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে বাধ্য হয়েছি। আমরা প্রায় 13 ঘন্টা পর্যন্ত মুখ্যমন্ত্রী একটা ওই কোথায় রইলেন, এটা রাজ্যবাসীর একটা জানার প্রশ্ন, ওনার কোনো উত্তর নেই। এরপরে রাজ্যপাল আমাদেরকে ডাকলেন, বিজেপি দলকে ডাকলেন, আপনারা আসুন কথা বলুন। আমরা গেলাম, রাজ্যপাল বলল যে ঠিক আছে, আমি এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব। এরপরে আমাদের সাথে কথা হলো, আমরা সেটা অবরোধ, মুখ্যমন্ত্রীর যে আবাসস্থল যে অবরোধ আমরা করেছিলাম সেটা আমরা প্রত্যাহার করেছি। এরপরে রাজ্যপাল উদ্যোগ নিয়েছেন, এনসি দেববর্মাকে দেখে, ওনাদের টিমকে দেখে উনি বললেন আপনারা আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন। আন্দোলন প্রত্যাহার করার পরে যদি জনজাতিদের যে বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, আমি দেখব কি করা যায়, কিন্তু আপনাদের এটা আগে প্রত্যাহার করতে হবে। এর জন্য আমি সর্বপ্রথমেই রাজ্যের মাননীয় রাজ্যপালকে অভিনন্দন জানাই, কারণ আরও যদি এইভাবে কিছুদিন চললে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আপনারা দেখুন, এখানে শুধু যে একটা জীবন রেখা স্তব্ধ করে দেওয়া হলো,
আপনারা দেখবেন এই যে বাজারগুলোতে সাধারণ আমি জনজাতিদের কথাই বলছি, আপনারা যে সমস্ত বাজারগুলো দেখবেন ওমপি থেকে তেলেমুড়া থেকে যে সবজি বাস করল টরল এই সমস্ত যে জঙ্গল থেকে যে শাক সবজি এনে ওনারা বিক্রি করেন, তাদের রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ। কাজেই এগুলা প্রত্যাহার যদি করা না হতো তাহলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো, যার জন্য আমরা রাজ্যপালকে ধন্যবাদ জানাই। আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি বলছেন, আমি হোম মিনিস্টার রাজনাথ সিংয়ে ফোন করেছি, এই করেছি সেই করেছি। তাহলে উনি বলুক না, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলুক, কারণ আমাদের সংসদীয় রাজনীতিতে এটা রাজ্য যখন ব্যর্থ হবে, রাজ্য প্রশাসন পরিচালনা যখন ব্যর্থ হবে, জনগণের সমস্যা দূরীকরণে যখন ব্যর্থ হবে, তখন কি করা হয়? তখন কেন্দ্র ব্যবস্থা নেবে। উনি বলুক না, সরাসরি বলুক আমার পক্ষে সম্ভব নয়, রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়, জনগণের চাহিদার সমস্যা মেটানো সম্ভব নয়, তাহলে উনি লিখে দিক না, উনি লিখে দিক। তো এই ক্ষেত্রে এই যে বিষয়টা এটা আপনারা বলছেন যে রাজ্যপাল হস্তক্ষেপ করাতে এটা একটা সলিউশনে এসেছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী উনিও তো ব্যবস্থা নিয়েছেন বা উনিও তো চেষ্টা করেছেন, সেই ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন নাকি? চেষ্টা কি উনি করেছেন? চেষ্টা তো উনি করেন নাই, আমরা তো দেখি নাই। আমরা দেখেছি শুধু ওই চিফ সেক্রেটারি ডিজির মাধ্যমে উনি একটা বৈঠক দেখেছেন, অতটুকুই। কিন্তু ওনাদের তো ভূমিকা নেওয়া দরকার, যে এইভাবে ওনারা একটা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন, ওনার তো হস্তক্ষেপ করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী উনি চুপ, কোনো ভূমিকা নেই। আমি তো বলছি ওনার পদত্যাগ করাই দরকার, এইভাবে থাকা সম্ভব নয় ওনার। মানে আপনি এই পদত্যাগ কেন দাবি করছেন? এর পেছনে আপনি কি কারণ দেখছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা তো বিশাল বড় কিছু। আপনি দেখুন, 11 দিন পর্যন্ত সারা রাজ্য স্তব্ধ, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, জিনিসপত্রের দাম হু করে বেড়ে চলছে। হ্যাঁ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সাধারণ শ্রমজীবী মানুষরা কাজের সন্ধানে এক জায়গা থেকে এক জায়গাতে যেতে পারছে না। তাহলে পরে এইভাবে অর্থনীতি সম্পূর্ণ চুরমার হওয়ার পথে, এই অবস্থাতে থাকতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি থাকে, তাহলে পরে একটা জাতীয় সড়ক, একটা আমাদের যে রেলপথ, একমাত্র বাইরে যাওয়ার একমাত্র সুযোগ হচ্ছে রেলপথ, সে রেলপথ পর্যন্ত বন্ধ। আপনারা জানেন এখন উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন বাইরে যেতে হয়, রোগী নিয়ে বাইরে যেতে হয়। আরে আমার নিজের কোথায় বলুন না, আমি কত কষ্ট করে জানেন 18 তারিখ আমার মেয়েকে দিল্লিতে পাঠাতে হয়েছে, অনেক কষ্টে। এইভাবে দেখলাম বহু গার্জেন, বহু অভিভাবক চিন্তিত, এয়ারপোর্টে দেখা হলো ওনাদের সাথে। কাজে এইভাবে একটা পরিস্থিতির সৃষ্টি হলো, আর উনি কুম্ভকর্ণের মতো কোথায় আছেন মানিক বাবু, রাজ্যের মানুষ জানে না। হ্যাঁ, এটা কি হতে পারে? এইভাবে হতে পারে না তো। এরকম পরিস্থিতিতে উনি যখন পারেন নাই তখন রাজ্যপাল হস্তক্ষেপ করেছেন, তাই আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার ওনার শাসনে। এই যে ওনার পক্ষে একটা সামান্য ব্যাপার যদি উনি এটাতে পারেন না, রাস্তা অবরোধ করা হলে উনি হস্তক্ষেপ করুন, যে কোনোভাবে হস্তক্ষেপ করুন। এটা পারেননি, ঠিক আছে, আসবো বিমলবাবু, আসবো। রাজেশ্বরবাবু স্বাগত জানাচ্ছি। আর বিষয়টা বুঝতে চাইবো, আইপিএফটি দলে আপনাদের দুটো ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা বলছেন আপনারাই আসল আইপিএফটি, এবং এনসি দেববর্মা গোষ্ঠী যারা আছেন, এনসি দেববর্মা টিম, ওনারা বলছেন ওনারা আসল আইপিএফটি। আসলে আইপিএফটি কারা, এটা নিয়ে তো সংবাদ মাধ্যম থেকে রাজ্যের সাধারণ মানুষ প্রতিটা জায়গায় কিন্তু আমরা সবাই একটা দ্বন্দ্বে আছি কারা সত্যিকারের আইপিএফটি। কিন্তু আপনারা বলছেন আপনাদের দাবি তিপ্রাহা, আর ওনাদের দাবি তিপ্রাল্যান্ড। এখন এই তিপ্রাল্যান্ডের দাবিতে ওনারা 11 দিন এই রাস্তা অবরোধ করে রাখলেন। যেহেতু আজকে প্রথম আপনাদের পেয়েছি, সেটা বুঝতে চাইব যে আপনাদের এখানে কোনো সমর্থন ছিল কি, ওনাদের এই দাবিতে সমর্থন ছিল কি? দেখুন, দাবির সম্বন্ধে তো এখানে আমাদের ডিফারেন্স বা আমাদের মধ্যে রাজনীতিগতভাবে বিভক্ত হলেও দাবির কিন্তু আমাদের একটা রয়েছে একই দাবি নিয়েই। হয়তোবা আমরা ত্রিপুরাহা, ওনারা এখন ত্রিপুরাল্যান্ড। অবিভক্তর সময় আমরা ত্রিপুরাল্যান্ড শব্দ চয়ন করে এই শব্দকে নিয়ে আমরা পৃথক রাজ্যের দাবিতে আমরা আন্দোলনে আমরা করে এসেছেন 2009 সাল থেকে। যখন দলের মধ্যে বিভক্ত হওয়ার পরে আমরা অনেক কিছু আলোচনার
নিরিখে বিভিন্ন মহলদের মতামত নিয়ে দলের মধ্যে ভীষণ একটা আলোচনার মধ্য দিয়ে বিষয়টা আলোচনা করে আমরা যে শব্দটা আমরা নিয়েছি যে ইংরাজি শব্দ এবং আমাদের দেশীয় শব্দ যেটা ককবরক ভাষায় আমাদের দেশীয় ভাষায় এটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই সমস্ত দুইটা দল তো যেহেতু হয়ে গেছে স্বাভাবিকভাবে তার পরিচিতির জন্য এবং রিকগনাইশনের জন্য পিপলের অ্যাকসেপ্টেন্সের জন্য এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা যেহেতু আমরা দেখেছি দেশের মধ্যে পূর্ব কলিকাতা ছিল এখন কলকাতা, হ্যাঁ, মুম্বাই ছিল এখন বোম্বে ছিল এখন মুম্বাই, হ্যাঁ, মাদ্রাজ ছিল চেন্নাই, এরকম গুলি আমাদের চিন্তাভাবনা রেখে আমাদের যে রাজ্যে নতুন রাজ্য গঠিত হলে পরে ত্রিপুরা নামকরণে আমাদের সবচেয়ে একটা হবে সিগনিফিক্যান্ট হবে। সেই জায়গাতে আমাদের যে এখন পার্থক্যতা। আর আপনি যেটা বলেছেন যেটা আসল আইপিএফটি কোন দলকে আমাদের এখন একটা বোঝার জন্য আমরা ধরে নেব, কাজে সেই ব্যাপারে এখন যেহেতু নির্বাচন কমিশন রয়েছে, হ্যাঁ, সেই ব্যাপারে নির্বাচন কমিশনের কাজটা দিতে আছে, ওর কোর্টেই আছে। ইলেকশনের সময় তখনই বুঝতে পারবে যে কোন গ্রুপের কাছে সেই রিকগনাইশন বা আমাদের যে রেজিস্টারে যে ওটা সেটা আবার সিম্বলের ব্যাপারে হোক, এগুলি কার কাছে যাবে এটা যখনই ইলেকশন কমিশনের ডিসিশনতে আমাদের অপেক্ষা করতে হবে। হাওয়ার এখন আপনি যেটা বলেছেন, এই যে পৃথক রাজ্যের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, আমরাও সেই দাবিকে নিয়ে আমরা আন্দোলন করেছে, কিন্তু আন্দোলনের ধরনটা হয়তো বা আমরা যেহেতু এই যে সদ্য সমাপ্ত আজকে যে ওনারা প্রত্যাহার করলেন যে আন্দোলনটা 11 দিন ধরে ওরা বড়মরা পাদদেশে ওদের আন্দোলন সংগঠিত করেছিল, এবং সেই ব্যাপারটা নিয়ে রাজ্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতামত এবং রাজনীতির মধ্যে একটা বিভিন্ন প্রশ্ন মানুষের কাছে চলে গেছে। এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের কি এই রাজ্যে আবার নতুনভাবে 1980 সালের দাঙ্গা সেটা ফিরে আসবে কিনা, এটা সবার মধ্যে একটা আতঙ্ক। যারা সেই সময়ে 1980 সনের দাঙ্গা যারা চাক্ষুষ হয়েছেন, যারা দেখেছেন, ওদের মনের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই এটা একটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। এই সমস্ত কিছু আমরা পাবলিকের অপিনিয়নের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে বিদ্বজনের কাছ থেকেও বিভিন্ন মহল থেকে আমরা শুনেছি। হাওয়ার প্রশ্নগত হচ্ছে এটা যেটা যে 11টা রাত্র সেখানে পেরিয়ে গেছে এবং এই ব্যাপারে সরকারি ভূমিকা সেখানে অনেকটা সন্দেহজনক। বিমলবাবু যেটা বলেছেন শুধু একতরফা উনি কথা বলেছেন, যেটা সিপিএম সরকারের দোষারোপ করে। আমি বলবো এখানে সিপিএম সরকার এবং কেন্দ্র সরকার, রাজ্য এবং কেন্দ্র সরকারের অনেকটা দায়ী রয়েছে এখানে। যে পরিস্থিতি এতটুকু হওয়ার কথা নয়, মানুষের একটা শ্বাসরুদ্ধ একটা অবস্থাতে মানুষ এই 11টা দিন কেটেছে রাজ্যের মানুষ, কিন্তু কি পাহাড়ি কি বাঙালি। এমনকি আজকে সকালে অনেকজন আমি শুনেছি যে এখানে কোনো কিছু হয়, পুলিশরা একটা ডেডলাইন বেড়ে দিয়েছে, 9টার মধ্যে আপনারা সিদ্ধান্ত দিতে হবে এবং রাস্তার রুখো প্রত্যাহার করতে হবে, রেল এবং পথ। অনেকজন আমাদের মধ্যে যারা এখানে লেখাপড়া করেন, হ্যাঁ, ওরা কিন্তু অনেকজন বাড়িতে চলে গেছে। আমাকে অনেকজন আমি কি করব, আপনারা অবস্থা বুঝে তো থাকতে হবে। কিন্তু আইনশৃঙ্খলার ব্যাপার তো রাজ্য সরকারও দায়ী রয়েছে, কেন্দ্র সরকার। আমার প্রশ্ন হচ্ছে অবজারভেশন যেটা আমার যে পলিটিক্যাল কনসিয়াস এক্সপিরিয়েন্সে যেটা বলেছে, যেটা যেদিন প্রথম আন্দোলন শুরু হয়েছিল 10 তারিখ সকাল থেকে 6টা থেকে, সেদিন এনসি দেববর্মা আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের সভাপতি সুপ্রিমো উনি প্রেসদের সামনেই বলেছেন সরকার যদি আমাদেরকে গ্রেপ্তার করে আমরা কোনো কনফ্রন্টেশনে যাব না, আমরা একদম ইচ্ছাকৃত, যেটা বিমলবাবু যেটা বলেছেন যে ঠিক, এটা আমার কথা নয়, বানানোর কথা নয়, আপনাদের কাছে রেকর্ড নিশ্চয়ই রয়েছে। উনি সেইভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু রাজ্য সরকার কেন সেই দিন গ্রেপ্তার করেনি? এটা ডেমোক্রেসি, ওনারা ডেমোক্রেটিক সিস্টেমে আন্দোলন করেছে, ভেরি মাচ পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেম। আমাদের ইন্ডিয়ান যে পেরিফেরিতে কনস্টিটিউশন পেরিফেরির মধ্যে তারা কিন্তু অনির্দিষ্টকালের যে আন্দোলনটা, এটা ভেরি মাচ ডেমোক্রেটিক মুভমেন্ট। এটার ব্যাপারে পর্যন্ত কি ডেমোক্রেটিক থাকলো যে এই জায়গাতে আমরা এই আন্দোলনের মধ্যে কিছু কিছু একেবারে নগ্ন চিত্র যেগুলো, ঠিক আছে, এটা দৃষ্টিকটু আমাদের চোখে চলে এসেছেন, এটাই তো তার জন্য তো আমি বললাম যে এটা বই সরকারের দায়ী, মানুষকে এমন জায়গাতে নিয়ে গেছে এবং আন্দোলন করলে তো বিভিন্ন একটা এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় তখন এইরকম পরিস্থিতি তৈরি হয়। এর আগে আমি একটা চ্যানেলে বলেছিলাম ওরা কিন্তু সেই সময় উল্লঙ্ঘন নৃত্যতা করেনি, এর আগে বিফোর দ্যাট আমি কিন্তু
অবজারভেশন করতে পারছি, হাফ নেকেটে আন্দোলন করেছে। হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভদ্রতার মধ্য দিয়ে, তবু মানুষ অনেকজন এটা নিয়ে একটা সমালোচনা করে, দেশের মানুষ এবং রাজ্যের মানুষ। তখন আমি বুঝতে পেরেছি যদি সরকার কোনো একটা ব্যবস্থা না নিলে পরে কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর মুখে চলে যেতে পারে, আবার তীব্রতর একটা আন্দোলনে তারা প্রদর্শন করতে পারে। এটাই ঘটেছে। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের আজ অবধি ভারত স্বাধীনতার পরে এবং রাজনবর্গ এই রাজন্য শাসিত একটা দেশ 12 বছর অন্তর্ভুক্ত হওয়ার পরে এরকম দৃশ্য আমরা কারোর কাছে চলে আসেনি। আমাদের দেখতে হয়েছে এবার আইপিএফটি ত্রিপুরায়ণ দাবিদার আমাদের এই রাজ্যের যারা ছেলে মেয়ে আছেন তাদের, বিশেষ করে যুব, তাদের যে প্রদর্শনটা আমরা দেখেছি, চাক্ষুষ হয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক। আমি একটা বলবো বুঝতে চাইবো, এই জানেন একটা জিনিস বুঝতে চাইবো, ব্যাপারটা হচ্ছে দেখুন, আজকে যখন দাবি থাকে, গণতান্ত্রিক আন্দোলন থাকে, পথ থাকে গণতান্ত্রিক দেশে, কিন্তু হঠাৎ করে আমরা বরাবরই লক্ষ্য করছি আইপিএফটির যে কোনো আন্দোলনে, ধরুন এই আন্দোলনটাই ধরি বা অন্যান্য আন্দোলনেও আমরা দেখি যে একটা উগ্রতার বা একটা ধরুন একেবারে খালি আধা গায়ে কিছু একে সেখানে অতীব, এখানে কি কোথাও আপনাদের লিডারশিপের একটা ভূমিকা নেওয়া উচিত যাতে এগুলো না হয়, এরকমগুলো? ডেফিনেটলি হ্যাঁ, কারণ লিডারদের অবশ্যই সেখানে তার একটা রুল থাকা দরকার, একটা কমান্ড থাকা দরকার। এই কমান্ডের মধ্যে একটা ত্রুটি রয়েছে মনে হচ্ছে আমার, এটা অস্বীকার করা তো লাভ নাই। কারণ একটা দেশের গণতন্ত্র শাসন ব্যবস্থার মধ্যে আমরা গণতান্ত্রিক আন্দোলন করতেই হবে, আমাদের পাওনা জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, যে কোনো পরিস্থিতিতে আমরা যখন মানুষের সুবিধার জন্য আন্দোলন করি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নেতৃবর্গদের যে পার্টি হোক, সে কংগ্রেসে হোক, বিজেপি হোক, আমাদের দলের হোক, আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, ভেরি ডিসিপ্লিন ম্যানারে থাকতে হবে এটা। কারণ সেই জায়গাতে যদি সেই হাতের নাগলে চলে গেলে পরে এটা রেসপন্সিবল তো লিডারদের কাছে চলে আসবে। এটা ইট অল রেসপন্সিবল গোস টু দ্য লিডার, এটা জন্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু দেখা গেছে কি এই যে আমাদের যে দৃষ্টিকোণ, যেটা আমরা এখন যেটা বলেছি বিভিন্ন মহলে, এটা আলোচনা আজকে আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোনো প্রথম দিনে এনসি দেববর্মা উনি ইচ্ছা প্রকাশ করেছেন, সেই দিন যদি সরকারিভাবে যদি একটা কিছু করলে পরে আজকে আমাদের সেই দৃষ্টিকোণটা, যে দৃশ্যটা আমাদের চোখে এসেছিল, এটা আমরা ভুদয় সেই দৃশ্যটা আমাদের চোখে আসতো না। কিন্তু আজকে কেন এরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা তো অবশ্যই সাংবাদিক, যে আপনারা যে চতুর্থ স্তম্ভের যে ভূমিকা আপনারা যে পালন করেছেন, আপনাদের যে ধন্যবাদ দেওয়া দরকার। সব কতি আমাদের রাজ্যে যারা আছেন ওরা কিন্তু সেখানে ওদের সঙ্গেই রাত কেটেছেন, নিউজ সংগ্রহ করেছেন, আমাদের রাজ্যবাসীকে দেশের সামনে আপনারা যে সমস্ত আন্দোলনের দৃশ্যগুলি তুলে ধরেছেন, এদিকে আপনাদের অবশ্যই স্বাগত জানাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি যে রাজ্যের মুখ্যমন্ত্রী 7 রাত্র পেরিয়ে যাওয়ার পরে উনি কোথায় ছিলেন, এর আগে কোথায় ছিলেন? বিভিন্ন মহল থেকে চাপাচাপির পরে এই রাজ্যের একটা গণতন্ত্র শাসন ব্যবস্থা, একটা রাজ্য ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের একটা সাংবিধানিক প্রধান, একটা মুখ্যমন্ত্রী, ওনার কোনো তু শব্দ বা রাজ শব্দও নেই, ওনার কোনো নাড়াচাড়া নেই। আমি তো বলেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী সারে সরকার চলেছেন, বামফ্রন্টটা মুখ্যমন্ত্রী সারে বোধহয় সেই দিন 7 দিন যেটা আন্দোলন ছিল আমাদের এই রাজ্যের মানুষ, হয়তো বা এনসি দেববর্মার নেতৃত্বে দিন সেই ত্রিপুরাল্যান্ড যারা বিশেষ করে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে একটা গণতন্ত্র শাসন ব্যবস্থায় একটা ক্ষুদ্র অংশ হলেও একটা রাজ্যে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের একটা ভূমিকা থাকা দরকার, যাতে করে আমাদের মধ্যে যে প্রশ্নটা সৃষ্টি হয়েছিল, একটা আতঙ্কর একটা পরিবেশ সবার মনে, আপনারা সাংবাদিকটা যারা করেন আপনাদের মনেও কিন্তু এই প্রশ্নটাই সৃষ্টি হয়েছিল, প্রশ্ন জেগেছিল। কিন্তু আমার মনে হচ্ছে এই 7 দিন উনি কোথায় ঘুমাচ্ছিলেন। এরপরে উনি বড় অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি 7 তারিখে কিন্তু চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা এবং অফিসিয়াল সানডে মিটিং হওয়ার পরে এনসি দেববর্মা গ্রুপ আন্ডার দ্য লিডারশিপ অফ এনসি দেববর্মা, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সরকারি আবাসে সরকারি কোয়ার্টারে সাংবাদিক সম্মেলন দেখে উনি বলেছেন, আমি আজকে দেশের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথোপকথন হয়েছে, কথা হয়েছে যে
এনসি দেববর্মার 2 জন প্রতিনিধি আপনাদের সাথে দেখা করার জন্য সময় পাননি। আপনি সময় দিবেন, আপনি আলোচনা করুন। আজকে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। একটা জাতীয় সড়ক এবং একমাত্র রেল, এটা তো আমাদের জীবন। সড়কপথ মানে আমাদের সবারই জীবন। এটা সেই লাইনটা স্টপ হয়ে গেছে 7টা দিন। আমি দেরিতে হলেও এই ব্যাপারে বলবো যে আরও আগে এই সমস্ত উদ্যোগটা নেওয়া দরকার। এই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। প্রথম দিন আন্দোলন ছিল, এর আগেও নেওয়া উচিত ছিল। আন্দোলন শুরু হওয়ার আগে মানে সাধারণ আপনি বলছেন 7 দিন পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা, এটাও এক ধরনের অন্যায়, বা এটা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উচিত ছিল 24 ঘন্টা পরে ওনার উচিত ছিল 1.5 মাস আগে এনসি বাবুরা ওরা আন্দোলনের ঘোষণা করেছিল। আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করতে যাচ্ছি আগামী 10 তারিখ জুলাই থেকে সকাল 6টা থেকে। ওরা কিন্তু ওনাদের বাহিনীরা 9টারই রাত্রে কিন্তু বড়মরা পাড্ডেসে ওনারা সমস্ত তাদের কর্মী সমর্থকরা কিন্তু পুষে গেছে। পরের দিন সকাল থেকে সকাল 6টা থেকে আরম্ভ হবে পথ অবরোধ এবং রেল অবরোধ। কিন্তু এই যে 1.5 মাস আগে এরকম যে হবে, তার কনসিকুয়েন্সটা রাজ্যের একজন রাজনেতা হিসেবে মানুষের যে আন্দোলনের গতি কি কোন টাকা যাবে, এটা কিন্তু অ্যাসেসমেন্ট করা উচিত। এবং সেই জায়গাতে আইন শৃঙ্খলার ব্যাপারে শুধু পুলিশ কর্তাদের নিয়ে শুধু 2 বা 3টা মিটিং সেরে আন্দোলনটা করানো হয়েছে এবং মানে করানোর ব্যবস্থা করে দিয়েছে রাজ্যের শাসক দল বামফ্রন্ট দল, সিপিএম দল। এখানে আপনার অভিযোগ ওনারাই সাধারণ প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল, স্বয়ং মুখ্যমন্ত্রীও তা আহ্বান করা উচিত ছিল। এখানে এই যে 11 দিন আমাদের রাজ্য অবরোধ, পুরো রাজ্য যেহেতু লাইফলাইন অফ, মানে রাজ্যটাই অবরোধ হয়ে গেছে। একটা নেক কেটে দিলে যেটা হয়, একটা নেক কেটে দিলে, সেই রাজ্য অবরোধে আপনি কি বলছেন যে এখানে শাসক দলেরও ভূমিকা ছিল? নিশ্চয়ই ওনারা প্রমোট করার জন্য একটা চেষ্টা করেছে, মানুষের ভোগান্তি হোক এটা তাদের মাথায় ছিল, যাতে করে পলিটিক্যাল মাইলেজ দিকে চিন্তা ভাবনা করে কিন্তু জিনিসটা করা হচ্ছে। কিন্তু মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখেনি। নির্বাচন তাদের বড় কথা। কেন এমন বলছেন আপনি? নির্বাচন যেহেতু আরো মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন হবে, লাভ কি যদি রাজ্যের মানুষ ভোগান্তি একটা কিছু কেওয়া সৃষ্টি করে পাহাড়ি বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে একটা কিছু করা, এটাই ছিল তাদের আসল মূল মন্ত্র এবং তাদের যে আসল রাজনৈতিক যে নকশা, ইন্টারনাল হাইডিং পলিসিটা, এটা হিডেন পলিসি যেটা বলা যায়, যে হিডেন পলিসিটা এখানে থাকতে পারে। আমার যতটুকু পলিটিক্যাল যে অবজারভেশন এবং এক্সপিরিয়েন্সের কথা এটাই বলছি। কাজে এই অবস্থাতে দাঁড়িয়ে শুধু বিমল বাবুরা বলছে কিন্তু সিপিএম 7 দিনের পরে অনুর করার পরে কিন্তু বিমল বাবুদের দল কি বলেছেন রাজ্যে, এটাও তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। দুটা দলই কিন্তু রাজনীতি বেনিফিটের জন্য, পাবলিকের দুঃখ দুর্দশার কথা মাথায় নেই, অথচ আমরাই যাই পাবলিকের দুঃখ দুর্দশার কথা কয়ে নির্বাচনের সময় ভোটটা নিয়ে ক্ষমতা আসার জন্য। ওনারা কি চিন্তা ভাবনা করেননি? এনসি বাবুর 2 জন প্রতিনিধি গেছে দিল্লিতে, কারোর সঙ্গে দেখা করতে দিতাম না। কার বক্তব্য এটা? এই রাজ্যের বিজেপির প্রভারী সুনীল দেওধর, আরেকজন এই রাজ্যের বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব। ওনারা দায়িত্ববান জননেতা, নিজেকে এই রাজ্যের জাহির করছেন, আমরা মানি, সম্মান করি। উনি যেহেতু একটা দলের এই রাজ্যের প্রধান, কারণ আমরা একটা শালীনতা আছে, ডেমোক্রেসি সিস্টেমে আমাদের সম্মান একে অপরে দেওয়া দরকার। কেন ওনাদের ভূমিকা কি হওয়া উচিত? রাজ্যের সরকার যেমন একটা উদ্যোগ নেওয়া উচিত, তদরূপ কেন্দ্র সরকারের প্রতিনিধিরা, দলের নেতারা কিন্তু একই উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু মানুষের অবস্থা দমবন্ধ অবস্থা, ভয় অবস্থা মানুষের। কারোর মনে কি ভয় নেই? আপনারা বলো আপনার মনের ভয় ছিল না? আজকে সকাল অবধি আমাদের প্রত্যাহার করা পর্যন্ত না হওয়া পর্যন্ত আমাদের মনের মধ্যে একটা ভয় একটা সাপ, মানুষের মুখে চোখে সবই সাপ, কি যে হয়ে যায়। কিন্তু আমরা তো যারা এই রাজ্যের শান্তিপ্রেমী মানুষ, শান্তিকামী মানুষ, আমরা তো চাই না একটা হয়ে যাক। আমরা চাই অ্যাভয়েড করার জন্য সবচেয়ে আমরা এটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যার কি ভগবানকে বিশ্বাস করি, যারা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়েছে। এই নেতা মন্ত্রীদের কাছে কেউ না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে এইভাবে কিন্তু কেউ করেনি, কিন্তু ঈশ্বর কাছেই শরণাপন্ন করতে হচ্ছে যেন কিছু না হয় পাহাড়ি বাংলাদেশের মধ্যে। এতে প্রার্থনা ছিল আমাদের সবারই।
কিন্তু যাক, কেন এরকম শেষ হয়েছে পর্যন্ত হয়েছে, এটা হ্যাঁ, উঠেছে। হ্যাঁ, আপনি আরেকটা কথা বলবো আমি। বিমল বাবুর উপর প্রশ্ন ছেড়েছেন কিছু, এগুলো ঠিক আমি আছে। বিমল বাবুর উপরে রাখছি, কেননা একটু বিরতিতে যাব। বিরতি যাওয়ার আগে বিমল বাবু এই বিষয়টা বলুন। আপনাদের উপরে অভিযোগ যে আপনারা যে দায়িত্বটা নিতে পারতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রশাসন সেখানে হয়তো ব্যর্থ বা ওনারা পারেননি, যেটা করার ছিল সমমত করেননি, তাই আমরা উলঙ্গ নৃত্য দেখেছি, আমরা দেখেছি গণতন্ত্রের নামে একেবারে নগ্ন চিত্র আন্দোলনের কিছু ঘটনা, যেটা দেখার উচিত ছিল না। 11 দিন আমরা অবরোধ দেখেছি, যেখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠে পড়েছিল, অর্থনৈতিকভাবে এবং অন্যান্য প্রশাসনিক শাসন ব্যবস্থা অন্যান্য দিকে আমরা ভেঙে পড়েছিলাম, মানুষের মধ্যে ভয় কাজ করেছিল। আপনারা দোষ চাপাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসকবর্গ, শাসক দলের কাছে, কিন্তু রাজেশ্বরবাবু বলছেন শুধু শাসক দল না, আপনারাও দায়ী আছেন। কেননা আপনাদের যে এই ভূমিকাটা নেওয়া ছিল আপনারা সেখানে না করে বরঞ্চ বলছেন কারোর সাথে দেখা করতে দেবেন না, এরকম শব্দ আপনাদের নেতা মন্ত্রীদের কাছ থেকে এসেছিল। বলুন, আর এই বিষয়ে কি বলবেন? এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম আমাদের জানা দরকার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় উনি তো বিধায়ক ছিলেন, আমি তো বিধায়কও নয়। এখানে কি বলছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি দেখাশোনা করবে কে? স্টেট গভর্নমেন্ট। তাহলে পরে কি পরিস্থিতি হলে পরে কেন্দ্রীয় হস্তক্ষেপ করবে? কি পরিস্থিতি হলে কেন্দ্রীয় হস্তক্ষেপ করবে? আজকে যদি তখনই সম্ভব হয় যদি রাজ্য সরকার প্রস্তাব দেয় আমার পক্ষে রাজ্য শাসন করা সম্ভব নয়, তখনই কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে। কিন্তু উনি তো বলছেন রাজ্যটা খুব সুন্দরভাবে চলছেন। কাজে রাজেশ্বরবাবু যেটা বললেন, উনি বিধায়ক ছিলেন, আমি তো বিধায়কও নয়। কাজে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা আমাদের জানা দরকার। আমি এর জন্য এই ব্যাপারটা যারা আপনার টিভি চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সেই দর্শকদের কাছেই আমি এটা ছেড়ে দিলাম। কারণ এখানে আমি দেখেছি আপনাদের এই যে নিউজ চ্যানেল, বিভিন্ন ওই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে যেভাবে প্রসারটা হয়েছে, এটাকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই আগরতলা শহরের বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিভিন্ন পেশায় অভিজ্ঞ বুদ্ধিজীবী, তাদের নিয়ে যে আলোচনা সমালোচনা আপনারা করেছেন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, এবং এটা জনগণের কাছে যে তুলে ধরা হয়েছে, এটা আমি বিশেষ করে এই প্রিন্ট মিডিয়া যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই। একটা জিনিস এখানে সিপিএম বলছে, রাজেশ্বরবাবু তো সিপিএম এর লাইনেই উনি কিছুটা চলে গিয়েছেন। আগে কিন্তু অনেক জোতে সিপিএমও দায়ী, এবং বিজেপিও দায়ী। আমি প্রথমে এর জন্য বারবার বলছি, এখানে কেন্দ্রীয় সরকার আপনারাই বলুন। আমি এর জন্য যারা দর্শকবৃন্দ আছেন তাদের কাছে আমি এই প্রশ্নটা ছেড়ে দিচ্ছি, এই কারণেই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় বলুন তো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে যে কেন্দ্র কিভাবে হস্তক্ষেপ করবে উনি বলুক না মুখ্যমন্ত্রী। যার জন্য তো বলছি আমি, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এত যে জনদুর্ভোগ 11 দিন পর্যন্ত এই রাজ্যের মানুষকে দিয়েছেন, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে চুরমার হওয়ার অবস্থায়, সাধারণ কৃষিজীবী শ্রমিক থেকে আরম্ভ করে যারা ওই জঙ্গল থেকে আমার জনজাতি মহিলারা বাস করল তরুল এনে বিক্রি করতে সম্পূর্ণ বন্ধ। কাজে এই দায়ভার কে নেবে? রাজ্য সরকারকে নিতে হবে, এটা কি কেন্দ্র সরকার বহন করতে হবে নাকি? কাজে আমরা কার শাসন ব্যবস্থা চলছি এখন? রাজ্য সরকারের। এখানে রাজ্য সরকার যখন ব্যর্থ হবে, উনি যখন বলবেন আমার পক্ষে সম্ভব না, প্রশাসন চালানো সম্ভব না, তখন না কেন্দ্র ব্যবস্থা নেবে। কাজে এখানে কেন্দ্র কোনো প্রকারে দায়ী নয়, এখানে সম্পূর্ণভাবে দায়ী রাজ্যের সরকার, এই মানিক সরকার। আইপিএফটি যে রাস্তা অবরোধ করেছিল তা কিন্তু তুলে নেওয়া হয়েছে, এবং এই অবরোধ তুলে নেওয়াতে রাজ্যে স্বস্তি ফিরে এসেছে। তাহলে বিষয়টা হচ্ছে রাজ্যে স্বস্তি ফিরে এসেছে ঠিকই, কিন্তু রাজ্য রাজনীতি কোন দিকে মন নিচ্ছে? কেননা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অবরোধও ছিল কিন্তু রাজ্য রাজনীতির একটি ফর্মুলা। আসলে ফর্মুলাটা কি, এ নিয়ে আলোচনার জন্য সম্মানিত অতিথিরা আমাদের মধ্যে আছেন বিমল চাকমা, আছেন রাজেশ্বর দেববর্মা, এবং ওনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। আসলে এখানে কোন রাজনীতি খেলা হয়েছে? এখন অবরোধ তুলে নেওয়াও কি রাজনীতির অঙ্গ? আসলে বিষয়টা বুঝতে চাইবো, কেননা 11 দিন 11 রাত
যাওয়ার পর আজকে শুধুমাত্র রাজ্যপালের কোন ভরসায় তুলে নিলেও এই অবরোধ এনসি দেববর্মা গোষ্ঠী আইপিএফটির বিষয়টার পেছনে যাব বুঝতে চাইবো বিমল চাকমা যিনি আছেন বিজেপির প্রতিনিধি ওনার কাছে। বিমলবাবু, যেটা বুঝতে চাইবো যে দাবি নিয়ে এনসি গোষ্ঠী অর্থাৎ আইপিএফটির এনসি দেববর্মা ওনারা বসেছিলেন যে তিপ্রাল্যান্ড, ওনাদের দাবিটাই তিপ্রাল্যান্ড এবং এই জন্যই আন্দোলন, সেই আন্দোলন পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, না পাওয়া পর্যন্ত ওনারা উঠবেন না। 11 দিন 11টা রাত এই ঝড় বৃষ্টি তুফান অপেক্ষা করে সেখানে বসে আছেন। প্রশ্ন হচ্ছে এমন কি আপনারা বলেছেন? আর বিশেষ করে আমরা যেটা এমন কি বলে দিয়েছেন নাকি কেন্দ্র সরকার থেকে তিপ্রাল্যান্ডের দাবি মানা হয়েছে যে এনসি দেববর্মা গোষ্ঠী ওনারা উঠে গেছেন, কি আপনারা কি মেনে নিয়েছেন? দেখুন, আমরা বারবার বিজেপি দলের তরফ থেকে আমরা পরিষ্কার আমাদের একটাই বক্তব্য, আমরা ত্রিপুরাকে ভাগ করতে চাই না, আমরা আলাদা রাজ্য বা ত্রিপুরাল্যান্ড কোনোটাই আমরা মানি না। এটা বিজেপি তার পরিষ্কার বক্তব্য। এবং দেখুন কেনই ভাগ হবে, এই রাজ্যটা তো জনজাতিদের 184 জন রাজা এখানে রাজত্ব করে গেছেন। এই যে রাজাদের বিভিন্ন স্মৃতি, আজকে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বলুন, আয়োজ্য প্রাসাদ বলুন, আপনার সেই নির্মহল বলুন, মা ত্রিপুরেশ্বরী মন্দির বলুন, আজকে তো মা ত্রিপুরেশ্বরী মন্দিরকেই আমরা ছেড়ে আমরা আলাদা রাজ্যতে চলে যাব। মায়ে তো আমাদেরকে কৃপা করবে। মা যেটা ত্রিপুরেশ্বরী মন্দির, এটা কি থাকবে ত্রিপুরাল্যান্ডের মধ্যে? এটা তো ত্রিপুরাল্যান্ডের বাইরে। তাহলে রাজার যে স্মৃতি আমরা বারবার যে করি যে 184 জন রাজা রাজত্ব করে গেছেন, এই সেই অমুক সমুক বক্তব্য রাখি। বিশেষ করে এই আইপিএফটিরা তো পাহাড়ে গেলে এটাই মানে উস্কে দেন, কিন্তু তাহলে পরে ওনাদের রাজাদের যে স্মৃতি বিজড়িত যে সমস্ত স্থানগুলো, এগুলোতেও ওনারা সেরে যাচ্ছেন, রাজাদেরকে ভুলে যাচ্ছেন। আমরা যার জন্য ভারতীয় জনতা পার্টি কি বলছে, রাজাদের যে স্মৃতি তাদেরকে রক্ষা করতে হবে। আমরা কি বলেছি, এই যে ওই আগরতলা এয়ারপোর্টকে মহারাজা ওই বীর বিক্রমের নামে রাখার জন্য আমরা প্রস্তাব দিয়েছি যে রাজার নামে যাহাতে এটা থাকে। এরপরে আমরা প্রতিবাদ করেছি এই যে স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম যেটা করা হয়েছে আস্তাবলকে, এগুলা রাজার সমস্ত স্মৃতিগুলা আস্তে 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 মুছে দেওয়ার জন্য এই সিপিএমরা ষড়যন্ত্র করছে, বামফ্রন্ট সরকার। আমরা তারও প্রতিবাদ করেছি। আমরা চাই রাজা মহারাজাদের যে সমস্ত স্মৃতি এগুলো যাতে সুরক্ষিত থাকে, এগুলো আমরা চাই। আপনার কাছে সময় নেব, সময় চেয়ে নেব। অবশ্যই বলুন। কাজেই এই যে প্রেক্ষাপট আপনি বললেন, আরো একটা জিনিস বলছি না, আমি প্রথমে বলবো বা জানতে চাইবো বা মানুষ জানতে চায়, দেখুন বিমলবাবু স্পষ্টভাবে বলুন, কারণ মানুষ জানতে চায় ত্রিপুরাল্যান্ডের আমরা তীব্র বিরোধী। তাহলে এনসি দেববর্মা এবং ওনার দল আইপিএফটির ওনার যে ভাগ আছে, ওনারা আজকে কি ভরসায় উঠলেন? অবশ্যই ত্রিপুরাল্যান্ডের দাবি মেনে নিয়েছেন এবং আমাদের মধ্যে এই খবর আছে বিভিন্ন দিকে এটা প্রচারও হচ্ছে যে ত্রিপুরাল্যান্ডের দাবি আপনারা মেনে নিয়েছেন, তাই বাজি পটকা ফুটছে, ছাগল শুয়োর কেটে খাওয়া হচ্ছে। আমার কাছে ফোন এসেছিল, দেখুন 10 সাতনালা লালজুরি পেঁচারতল বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছিল, কি বলছে নাকি এখানে তাদের দাবি মানা হয়েছে। কে প্রচার করছে? সিপিএম এর তরফ থেকে প্রচার করা হচ্ছে, সিপিএম দল থেকে প্রচার করা হচ্ছে যে ত্রিপুরাল্যান্ড হয়ে গেছে একটা জায়গাতে, বাঙালি অধ্যুষিত এলাকাতেও, আর ভিতরে এইদিকে আইপিএফটিও এটা নিয়ে নাশানাশি আরম্ভ। কাজেই এগুলা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা। এটার পেছনে যদি সিপিএম কেন্দ্রীয় সরকার ত্রিপুরাল্যান্ড মেনে নিয়েছে, এই দাবিটাকে প্রচারও করে, এটাতে সিপিএম কি গেইন পাবে? কেন বলছেন এটা? কি গেইন পাচ্ছে ওনারা? কি গেইন নেওয়ার জন্য এটা প্রচার করছে? কারণ তারা ভালোই জানে এই রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যকে ভাগ করতে চায় না, জাতি উপজাতি কেউই চায় না। অধিকাংশ আপনি বলুন কত পার্সেন্টেজ আছে এই যে ত্রিপুরাল্যান্ডের পক্ষে? ঠিক আছে, না ত্রিপুরাল্যান্ডের পক্ষে কতজন আছে? যেটা বলেছেন এটা ঠিক আছে, আমরা তীব্র বিরোধী ত্রিপুরাল্যান্ডের। এটার বিরুদ্ধে যারা বলছেন এটা ওরা বলবো যে এটা বেঠিক। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আপনি যে জিনিসটা বলেছেন বা দর্শক বন্ধুদের এবং রাজ্যবাসীর কাছে যেটা মেসেজ দিতে চেয়েছেন, এটার ব্যাপারে আমার এখানে দ্বিমত। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্য, এই রাজ্যে আমাদের যে ঐতিহ্যবাহী যে মন্দির এবং রাজবাড়ি সমস্তগুলি রয়েছে। আজকে যারা ত্রিপুরাল্যান্ড দাবি করেছেন বা ত্রিপুরাহা আমরা যারা দাবি করেছে,
তাদের কেন এই দাবি করতে হয়েছে এই হ্যাঁ, জিনিসটা এই প্রশ্ন আমাদের- এখানে, আমাদের- কেন এই দাবি করতে হচ্ছে? আমাদের- এটা তো আপনারা আমি ভালো বলবো আমি বলবো আমাদের- বলবো আমি বলবো আমার কথা এই আমার ব্যাপারে শেষ করে বলবো। দাও, আমার কথা শেষ না, না, করতে দাও। আমি আপনি এর জন্য আমি নিচে আমি জানেন, কিন্তু ওনার আপনি কাছ থেকে সময় নিয়েছি 184 আপনার কাছ থেকে কিন্তু রাজার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ জি, এই রাজা রাজত্বর রাজেশ্বর বাবু আমি কিন্তু ওনাকে সময় একটু নিয়েছি। দিই, কেননা আমি আপনি সময় আপনিও নিয়েছি, একটা ভালো নিয়েছি। প্রশ্ন তুলেছেন। আমি কিন্তু হ্যাঁ, সময় বুঝতে নিয়েছি। যাবো, বল। আমি এই ব্যাপারে বলবো যে আজকে এই যে ত্রিপ্রালেন্টের দাবি উনিও বলছেন এটা ত্রিপ্রালেন্টের দাবি বিভিন্নভাবে যে দাবি ওঠাটা তার প্রেক্ষাপট আমাদের জানা দরকার। তার প্রেক্ষাপট তো আমাদের জানতে হবে। আজকে আপনারা দেখুন 1985 থেকে কার্যকরী হয়েছে। 1984 সনে 23 অগাস্ট পার্লামেন্টে বিল অনুমোদন হওয়ার পরে 1985 থেকে ষষ্ঠ তফসিল মোতাবেক আমাদের এই ত্রিপুরাতে অটোনোমাস কাউন্সিল চালু হয়েছে। আপনারা দেখুন তো আজকে ষষ্ঠ তফসিল মোতাবেক অন্য রাজ্যের মধ্যে যে সমস্ত শিখ শিডিউলগুলো আছে তারা যে ক্ষমতাগুলো ভোগ করছে আমার ত্রিপুরা রাজ্যের যে অটোনোমাস কাউন্সিল এটা ভোগ করতে পারছে। আমি প্রথমে বলবো যে শিখ শিডিউলের যে কনসেপ্টটা কি, এটা হচ্ছে সামাজিক বিধি। ট্রাইবেল যে উপজাতি সমাজের যে তার সামাজিক বিধি এটার উপরেই মেন কথাটা হচ্ছে, অর্থাৎ কাস্টমারি ল, কাস্টমারি সিস্টেম তার সামাজিক নিয়ম হিসাবে, তার সামাজিক আইন হিসাবে সে পরিচালিত হবে। সেই মোতাবেক আপনার মিজোরামে দেখুন কি হয়েছে, আপনার নিচু স্তরে ভিলেজ লেভেলে ভিলেজ কাউন্সিল কোর্ট, এরপরে সাবঅর্ডিনেট কোর্ট, এরপরে ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু বিচার ব্যবস্থা তো তারা চলছে কাস্টমারের সিস্টেম অনুযায়ী। আপনার মেঘালয়ও ঠিক তাই, মিজোরামে 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিল, মেঘালয়ে 3টা ডিস্ট্রিক্ট কাউন্সিল চলছে। অন্য কাউন্সিলগুলোতে যদি চলে আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে কেন এটা যে হয় না আমি প্রশ্ন করেছিলাম। আপনি কাকে দায়ী মনে করছেন? এটা দেখুন, দায়ী এটা তো- হচ্ছে না টিটিএডিসি না, না, সেই রকম যেটা ষষ্ঠ দেখুন, তফসিল দায়ী মনে তো করছে এটা না, কাকে দায়ী না করছেন? না দায়ী কে? দায়ী হচ্ছে এডিসিতে ক্ষমতায় কে? সিপিএম। রাজ্যে ক্ষমতায় কে? সিপিএম। সিপিএমই তো ক্ষমতা আছে। নিয়মটা হচ্ছে আপনার এডিসি তারা একটা প্রস্তাব আকারে সংবিধান মোতাবেক, সংবিধান যে অধিকারগুলো দিয়েছে সেই মোতাবেক ওনারা প্রস্তাব তৈরি করে পাঠাবেন। পাঠালে পরে গভর্নর এটা সই করতে বাধ্য। সেই হিসাবে গভর্নর যখন সই করবেন সেটা আইন হিসাবে পরিগণিত হবে। কিন্তু সেটা করলেন না কেন? আপনার এই কি বলে এডিসিতে বামফ্রন্ট, রাজ্যে বামফ্রন্ট, এরপরে দেখুন ল্যান্ডের ব্যাপারে যেটা হচ্ছে ল্যান্ড বিল ওরা 2007-এর মধ্যে দিল এডিসির থেকেই। কে দিছে তখন? ওই এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রঞ্জিত দেব বর্মা, ওনারা পাঠালেন। অগুরদেব 2007-এ অঘুরদেব বড়, ইয়াস অঘুরদেব বড়, অঘুরদার মতো সিনিয়র ব্যক্তিত্ব উপজাতি গণমুক্তি পরিষদের একটা সবচেয়ে সিনিয়র উনি, দশরথ বাবুর পরে তো উনি তো এখন বর্তমানে সবচেয়ে সিনিয়র লিডার এবং অভিজ্ঞ। উনি সিএম থাকাকালীন উনি চেষ্টা করেছেন কি যে না আমি তৈরি করে পাঠাই, উনি পাঠালেন। রাজ্য সরকার কি করলো? এটা ফেরত দিয়ে দিল, না হবে না, এটা চলবে না। তাহলে আপনি বলছেন কোথাও না কোথাও না, না, এই যে জনজাতি উপজাতি এবং Land and revenue, যারা জনজাতি উপজাতি আছে ওনাদের মধ্যে কোথাও না কোথাও একটু এই যে না দেখুন না, পাওয়ার বেদনা থেকে এই শব্দগুলো সামাজিক যেটা বললাম এটা সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। আজকে সামাজিক বিচার এটা বাদ দিন, বিচারটা কোথায় হয়? বিচারটা হয় সিপিএম এর পার্টি অফিসে হয়, সিপিএম এর পার্টি অফিসে হয় বিচার। কাজে এখান থেকে জমা এই যে ল্যান্ড, খুব একটা এটা ইস্যুটা সাংঘাতিক ল্যান্ডের ব্যাপারটা। হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ 6 শিডিউল মোতাবেক আছে। এখন যেটা আছে এটা এর কথাই আমি বলছি, এখন যেটা আছে ক্ষমতায় 6 শিডিউলের মধ্যে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ, এটাই তুমি অধিকার দিচ্ছ না। তোমারই একজন সিনিয়র লিডার, হ্যাঁ কি নাম কয়, ওই মানিক সরকারের পরে কিন্তু অঘোরদেব বর্মা, উনি চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি প্রস্তাব করে পাঠালেন, মানিকবাবু পাঠিয়ে দিলেন না এটা চলবে না, এটা অধিকার নেই। আপনি বলুন। এরপরে আমি জাস্ট একটা কিছুতে এডিসি এলাকার মধ্যে আজকে এই যে ভিলেজ কমিটি, ব্লক অ্যাডভাইজারি কমিটি, কোনো সাংবিধানিক অধিকার আছে? আপনার ভিলেজ কমিটি এবং ব্লক অ্যাডভাইজারি কমিটির কোনো সাংবিধানিক অধিকার আছে? নেই।
মানে মানে আপনি বলছেন কোনো অনেক কিছু সাংবিধানিক- সিপিএম এর হ্যাঁ, ঠিক আছে না, না, আমি এটা- এটা- রাজেশ না, বাবুর না, কাছে না, না, একটু এটা- আসি। এটা তো- আসি। প্লিজ আমি এটা একটু সার্চ করি, এটা এই ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে ভিলেজ কমিটি কেন সাংবিধানিক অধিকার নেই? আপনার এডিসির বাইরে আপনার গাঁও পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পঞ্চায়েত সমিতি আছে, তারা কিন্তু সাংবিধানিক অধিকারগুলো ভোগ করছে, সাংবিধানিক অধিকারগুলো ভোগ করছে ওরা। আমার এডিসিতে নেই। ব্লক অ্যাডভাইজারি কমিটি, ধরেন ওই যে পঞ্চায়েত সমিতির সমান যেটা, এটা নেই। কাজেই এগুলো অধিকার না থাকার কারণে কি হয়েছে, আমার একটা শহর আমি একটা তৈরি করব, এডিসির হাতে কোনো ক্ষমতা নেই, অথচ টাউন কমিটি হিসাবে এখানে অধিকার দেওয়া হচ্ছে, স্বীকৃতি আছে, কিন্তু টাউন কমিটির মাধ্যমে তারা করতে পারে। কিন্তু এটা পর্যন্ত টাউন কমিটির বিল 2016 তারা পাঠিয়েছে। কে পাঠিয়েছেন? বর্তমান রাজা শরণ দেব বর্মা, উনি শিব একজ্যোতি মেম্বার, ওনারা পাঠালেন। আজ পর্যন্ত অনুমোদন দিয়েছে? দেন নাই। তাহলে তাহলে বিষয় অনেক গভীরে, যেটা প্রেক্ষাপট অনেক আজকে গভীরে, আছে, অনেক অনেক গভীরে। এই যে প্রেক্ষাপটটা, ঠিক আছে, এই যে প্রেক্ষাপটটা নিয়ে যদি আলোচনা ঠিক করেন আছে। আরো অনেক বেরিয়ে আসবে। অনেক বেরিয়ে আসবে। ঠিক আছে রাজেশ বাবু, বুঝতে চাইবো আপনারা, ঠিক আছে যাই হোক না হোক, যে রাজ্য সরকার এটা দিচ্ছে না বা আপনারা পাচ্ছেন না, বা ত্রিপুরা যারা জনজাতি উপজাতি আছে ওনারা সেই অধিকারটা পাচ্ছেন না, বা টিটিআইটিসির ভুক্ত মানুষরা। এখন প্রশ্ন হচ্ছে, তাই বলে আপনারা আলাদা ল্যান্ড নিচ্ছেন, আলাদা ল্যান্ডের দাবি করছেন। এই যে ল্যান্ডের দাবি, এই ল্যান্ডের দাবি যদি এটা করা হয় বা এটা পাবেন বলে আশা করছেন, বা এরকম করা হলে কি আপনারা আপনাদের উপযুক্ত অধিকার পাবেন এরকম মনে হচ্ছে, কি মনে হয়? আমার তো মনে হচ্ছে আমাদের 12 বছরের সংসদীয় গণতন্ত্রে সব অংশের মানুষ তাদের জীবন জীবিকার আত্মরক্ষার্থে বা তার অস্তিত্ব রক্ষার্থে অবশ্যই অপটিমিস্টিক আমরা আশাই করতে পারি সরকারের কাছে। হ্যাঁ, কাজে এই দাবিকে কেন্দ্র করে মানুষের কাছে যে বিভ্রান্ত ছড়ানো, এটা তো ঠিক না। কে বিভ্রান্ত ছড়াচ্ছে? হ্যাঁ। এটা তো আপনারা ছড়াচ্ছেন। শাসক দল বলছে আপনারা ছড়াচ্ছেন, শাসক দল বলছে আপনারা আইপিএফটি একটি উশৃঙ্খল দল, শাসক দল বলছে, আমি আরো অভিযোগগুলো বলছি, শাসক দল বলছে উশৃঙ্খল দল, শাসক দলের তরফ থেকে বলা হয়েছে আপনারা পাহাড়ি বাঙালি হানাহানি করাতে চান, আপনাদেরকে দমানো কঠিন, এবং এও বলা হচ্ছে যে আপনারা যে কোনো সময় রাজ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারেন। তাই বলে আপনাদেরকে ভীষণভাবে অনেকবার অনেক সময় এই আন্দোলনের বিপক্ষে বা আইপিএফটির বিপক্ষে বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি হয়েছে শাসক দলের পক্ষ থেকে। আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, এত যে অভিযোগ এনেছে, আর আপনারা বলছেন শাসক দল আপনাদেরকে মানে আপনাদের ঠিক আছে, বুঝতে পারছি যে সমস্ত অভিযোগগুলি আমাদের একটা চিন্তাভাবনা করা দরকার। আজকে যেটা বিমলবাবু যেটা বলেছেন, বলতে চেয়েছেন, আপনিও শুনেছেন, দর্শক বন্ধুরা শুনেছেন, রাজ্যবাসীও শুনেছেন। আসল কথা হচ্ছে কি, আমরা কেন আজকে ত্রিপুরা ল্যান্ড দাবি করতে বাধ্য হয়েছি, প্রশ্নবোধকটা এখানে। কাজে এই রাজ্য 104 জনের রাজা রাজত্বদের রাজ্য, এখানে আজকে ঐতিহাসিক কারণে আজকে রাজ্যের জনজাতি গোষ্ঠীরা আজকে সংখ্যালঘু হওয়ার পরে আপনারা নিশ্চয়ই জানেন 1949 সালে 12 বছর অন্তর্ভুক্ত হওয়ার 3 বছরের মাথায় 1951 সালে প্রথম আদমশুমারি হয়। এই আদমশুমারিতে কিন্তু আমরা সংখ্যালঘু হিসাবে আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু যখন 1949 সালে যখন 12 বছরের অন্তর্ভুক্ত হয়, কিন্তু তখনই কিন্তু এই রাজ্যের পাহাড়ি জনজাতি গোষ্ঠীরা এই 100 জনের রাজা রাজত্বের বংশধরে কিন্তু সংখ্যাগরিষ্ঠ। তাহলে কেন এই 3টা বছরের মাথায় কেন এসে প্রথম আদমশুমারিতে কেন আমরা সংখ্যালঘুতে পরিণত হতে হয়েছে? এরপরে এই রাজ্যে পৃথক রাজ্য দাবি না করে এই রাজ্যের জনজাতি গোষ্ঠীর অস্তিত্ব রক্ষার জন্য তার সার্বিক বিকাশের লক্ষ্য সামনে অন্য কোনো পথ হয় না, অন্য কোনো পথ হয় না নাকি এখানে শাসক দল আপনাদের দিচ্ছে না? না, শুনুন না, এই যে নতুনভাবে পৃথক রাজ্য দাবি না করে তখনই কিন্তু 12 বছরের সংবিধানকে সংশোধন করে রাজ্যে একটা স্বশাসিত রাজ্য গঠন করার জন্য আমরা দাবি তুলেছিল। আচ্ছা, যেটা আজকে 6 সিরিজ, যেটা এই 6 সিরিজ যখন দাবি তুলেছিল, কিন্তু বিমল বাবুই আমার সাথে একমত হবেন আমি আশা করি। উনিও তো একসময় যুব সমিতি করতেন, টিউজেস্ট। হ্যাঁ, উনি একজন খুব সক্রিয় একজন নেতৃত্ব হিসেবে তখনও কিন্তু ওনার পরিচিতি ছিল। উনি অবশ্যই এটা অস্বীকার করবেন না, যখন ষষ্ঠ তফসিল মোতাবেক দাবি করে এই রাজ্যের রক্ষা কবচ হিসেবে পাহাড়িদের আর্থসামাজিক সমস্ত বিকাশের লক্ষ্যে এই সিল যখন দাবি তুলেছে, তখন কিন্তু সিপিএমরা বিরোধিতা করত, সাম্প্রদায়িক আখ্যা করতেন, বিশ্বনাথাবাদ, দাঙ্গাবাজি এই সমস্ত করার জন্যই এই রাজ্যে উপজাতি যুব সমিতিরা এই ষষ্ঠ তফসিল দাবি করেছে। কিন্তু এই বিরুদ্ধে কিন্তু তখনও কি এখানে দাঙ্গাবাজ এগুলো ব্যবহার, অবশ্যই এটা বাস্তব।
এটা সত্য, বাস্তব। বাস্তব সত্য। কাজ এইভাবে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজ্যের মানুষকে বোঝাতে পেরেছি, এবং এই রাজ্যের একটা অংশ কংগ্রেসও কিন্তু বিরোধিতা করতেন। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী। 1977 সালে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্যে একজনই কংগ্রেস জিততে পারেনি বিধানসভায়। তখন চারজন বিধায়ক হিসেবে, বিরোধী দল হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, তৎকালীন যুব সমিতি, আজকে আইএনপিটি দল। হ্যাঁ, কারণ এই যে বিরোধী দল ভূমিকা রাজ্যের সব অংশের মানুষের বিকাশের জন্য ওই দিন কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল যুব সমিতি। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে রাজনীতি আন্দোলনের মাধ্যমে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে 12 বছর সেই পার্লামেন্টে আমরা 1983 সালে কিন্তু বিলটা পাস করে দিতে পারছি। আচ্ছা, এই বিলটা পাস করার কিন্তু যেটা আপনাদের স্বপ্নের ছিল, আমরা কিন্তু আপনাদের স্বপ্নের ছিল, এবং জনজাতি কিন্তু আজকে উপজাতিদের ডেভেলপমেন্টে, কিন্তু এখন সেই অবস্থায় আপনারা 1983 সাল, তারপরে এটা ইনফোর্স হয়েছে, এনফোর্স হচ্ছে 1985 সাল থেকে 6 সিলটা এনফোর্স হয়েছে। কিন্তু আজকে কত বছর হয়েছে? আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যেটা ইন্সপিরেশন, যে আমাদের যে এক্সপেকটেশন, কিন্তু এটা তো একদম ভালি হয়ে গেছে। আমাদের আশা তো ডিজায়ার লেভেলটা নয়। না, আজকে দেখুন, আজকে আমাদের এই জনজাতির গোষ্ঠীর জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বলুন? আজকে অনেকে বলছেন তো এই দাবি করা মানে বিশ্বনাথবাদ, সাম্প্রদায়িকবাদ, কিন্তু ওনাদের দল, বিমল বাবুদের দল, উনি যেটা দল করছেন এখন বিজেপি, গত লোকসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষকে? আমরা সরকার প্রতিষ্ঠিত হলে পরে সুতো রাজ্য গঠন করার জন্য আমরা সৎ উদ্যোগ গ্রহণ করব, 12 বছরকে এগিয়ে নেওয়ার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ আসনে সুপার পাওয়ার কান্ট্রি করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা জানি সবাই, ইন্ডিয়া ওয়ান অফ দি এমার্জিং কান্ট্রি ইন অল রেসপেক্ট। ইকোনমিক দিক থেকে বলুন, ফার্স্টেস্ট ইকোনমিক গ্রোয়িং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আজকে বলুন, এই সিপিএম এবং এই রাজ্যে থাকার কারণে উনি যেটা তুলেছেন, যে জিনিসটা আপনাদের স্টুডিওর মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেছেন, এগুলি ব্যাপারে একটা আমার সাথে ওনার যে অবজারভেশন, এটা হুবাহু রয়েছে। কাজেই আমার কথা হচ্ছে কি, এই যে পৃথক রাজ্য দাবি করা, এটা কোনো জনজাতির গোষ্ঠীর বিরুদ্ধে নয়। কেননা আপনারা বলছেন যে যেহেতু আপনারা 6 শিডিউল মোতাবেক যে সুবিধাটা টিটিডিসি পেয়েছেন, সেখানে উপযুক্ত সুবিধা এবং জনজাতিদের উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তাই আপনারা করছেন। অবশ্যই, আপনারা তো নিশ্চয়ই জানেন, আপনারা যখন গ্রামেগঞ্জে যান, পাহাড়ে যান, যদি সঠিক উন্নয়ন হয়, আপনারা সেখান থেকে ফিরেও আসতে পারেন, এমন কি হয়? না, আসল কথাটা উন্নয়নের চিত্রতা তো নয়। এই রাজ্যে এমন একটা শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিক আছে। কাজে নতুন একটা রাজ্য হলে কিন্তু অনেকজন বলছে আমরা পাহাড়ে থাকতে পারবো না বাঙালিরা, আর সমতলে যারা বাঙালি উপজাতি থাকবো তারাও কিন্তু সমতলে থাকতে পারবো না। এই যে জিনিসটা কিন্তু ঠিক নয়। এই জিনিসটা আমাদের মাথা থেকে, আমাদের মন থেকে দূরে নিয়ে যাওয়াই ভালো। পাহাড়ের নতুন রাজ্য হলে আমাদের গলের ছেড়ে তো মুখ্যমন্ত্রী হবে, সমতলেও থাকবো আমরা। 12 বছর কি বলবেন? আমি বিশ্বাস করে দাও, 12 বছরের শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তাই বিমল বাবু যেটা বলেছেন একটু আগে, যে জিনিসটা আমি বলতে চাইবো, উনি যে বলছেন, আমি যে সিপিএম এবং বিজেপির যে দায়িত্ব কথা যেটা বলেছিলেন, এই ব্যাপারে সংসদীয় এই যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আমরা, এটা কিন্তু আমাদের সিক্স সেন্সে থাকতে হবে। হ্যাঁ, আইন শৃঙ্খলার ব্যাপারে ঠিক আছে, রাজ্যের ব্যাপার, এটা রাজ্যের ব্যাপার, কিন্তু কেন্দ্র ব্যাপার, কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। হ্যাঁ, বলুন বিমল বাবু, একেবারে ছোট্ট, আপনি কি বলবেন? ওনাদের কথাটা মেনে নেবেন নাকি আপনারা অন্য কিছু চিন্তা করছেন? আপনারা জনজাতির জন্য উপজাতির বিরোধী, আমরা ত্রিপুরাল্যান্ড চাই না, আলাদা ছোট্ট ত্রিপুরা। তাহলে জনজাতিদের উন্নয়নের জন্য আপনারা কি করবেন? আমরা ত্রিপুরার এই জনজাতিদের উন্নয়নে আমরা 6ষ্ঠ তফসিল যে এলাকা আছে না, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেই এডিসিকে আমরা অটোনোমাস স্টেট কাউন্সিল হিসাবে ঘোষণা করে, নতুনভাবে অ্যামেন্ডমেন্ট করে, ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করে উপজাতিদের উন্নয়ন করতে চাই, উন্নয়ন করুন, এবং বিভিন্ন দপ্তরগুলো এর হাতে অন্তর্ভুক্ত করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আরেকদিন বসবো অবশ্যই এই বিষয়টা নিয়ে বসবো, যে স্টেট কাউন্সিলটা কি, হ্যাঁ স্টেট কাউন্সিল নিয়েও বসবো। অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়। আর যারা দেখছেন, আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত হয়ে গেছেন যে প্রেক্ষাপট ওনারা তুলে ধরেছেন আন্দোলনের, এবং পাশাপাশি আগামী দিনে কোন দল কোন দিকে যাচ্ছে, এবং আজকের ত্রিপুরাল্যান্ডের দাবির পেছনে আসলে কারণ কি, কেন জনজাতি উপজাতি যারা আছেন তারা এই ত্রিপুরাল্যান্ডের দাবি সামনে এনেছেন। টিটিডিসির
ষষ্ঠ তপশিল মোতাবেক যে আইন কানুন হয়েছে, যে নিয়ম, সেখানে অবশ্যই জনজাতিদের উন্নয়নের কথা বলা হয়েছে, কি সেই উন্নয়ন কি হচ্ছে এই শাসন ব্যবস্থায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সেখান থেকে কি এই তিপ্রাল্যান্ডের দাবি, আসলে তিপ্রাল্যান্ডের দাবি কতটুকু স্বাস্থ্যকর, আগামীতে কি হতে যাবে রাজ্য রাজনীতি দেখার জন্য প্রতিদিন চোখ রাখুন তর্কযুক্তি গপ্পের আগামী পর্বগুলোতে। আমরা নিয়ে আসব বিভিন্ন বিষয়ে আলোচনা, থাকবেন সম্মানিত অতিথিরা। তবে যেতে যেতে বলতে হয়, কথা বলে রাজনেতা, বিচার করে জনতা। জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। চন্দন দেবনাথ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।